এখন আমরা কথা বলবো এইচটিএমএল এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। বিশেষ করে তোমাদের এমসিকিউ এবং সিকিউর ক খ অ্যান্সার করার সময় এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের কাজে লাগবে। তো আমরা দেখি এইচটিএমএল এর গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে প্রথম হচ্ছে এইচটিএমএল এর উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্স-লি। এটা পরীক্ষায় সবসময় আসে। সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের একটা প্রতিষ্ঠান মানে সার্ন, সেখানে 1990 সালে তিনি এইচটিএমএল উদ্ভাবন করে। তো এই ইনফরমেশন গুলো আমাকে মনে রাখতে হবে। এরপরে এই যে টিম বার্নার্স লি যে ব্যক্তিটা আছে বা বিজ্ঞানী আছে, সে 1989 সালে আইপি অ্যাড্রেস ব্যবহার করে বা আইপি ব্যবহার করে বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে তিনি বিভিন্ন কম্পিউটার মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদান বা ফাইল আদান প্রদান করছে। এই ইনফরমেশনটা আমাকে জেনে রাখতে হবে। এরপর আমরা আসি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের আরেকটা নাম ডোমেন নেম। তো এই আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেমকে নিয়ন্ত্রণ করে কান আইক্যান নামে কি একটা প্রতিষ্ঠান। তো আইপি অ্যাড্রেসে আমরা যে ভার্সনটা ব্যবহার করি সেটা IPv4। আইপি অ্যাড্রেস হয় 32 বিটের এবং এটাকে যদি আমরা অক্টেট মানে প্রত্যেকটা পার্ট পার্ট বার করি, এখানে চারটা পার্ট থাকবে। এই চারটা পার্টকে চারটা অক্টেট বলা হয়। ঠিক আছে, এই আইপি অ্যাড্রেস 32 বিটকে। তো আইপি অ্যাড্রেসের যে আমরা এটাকে যদি আমরা অ্যালফাবেটে লিখি, সেটা নাম দ্বারা প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে ডোমেন নেম। আর ডোমেন নেম কি ডোমেন নেম মানে আইপি অ্যাড্রেসকে ডোমেন নেমে রূপান্তর করা ডিএনএস, যেটাকে বলা ডোমেন নেম সিস্টেম। আচ্ছা, এরপর আসি কিছু আমাদের সংক্ষিপ্ত রূপ জানতে হবে, যেমন ইউআরএল। ইউআরএল ফুল মিনিং ইউনিফর্ম রিসোর্স লোকেটর। টিএলডি মানে টপ লেভেল ডোমেইন, অর্থাৎ .com .bd। এই যে আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে বা ইউআরএল এর মধ্যে লাস্টে যে আমরা .com .bd .gov এগুলো যখন ইউজ করি, তখন সেগুলোকে বলা টপ লেভেল ডোমেন। তারপর আইএসপি। আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এরপর এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল। ডিএনএস ডোমেন নেম সিস্টেম। আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তারপর আরো কিছু জিনিস থাকতে পারে, যেমন এইচটিটিপিএস, তাহলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। ঠিক আছে, এটা তোমরা জেনে রাখবা। এরপর আসি আমরা ওয়েব ব্রাউজার। আমাদের ওয়েব ব্রাউজার গুলো যদি বলে যে পরীক্ষার মধ্যে নিচে কোনটি ওয়েব ব্রাউজার, তাহলে গুগল ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোর, মজিলা ফায়ারবক্স বা ফায়ারফক্স। ফক্স হইতে পারে, হ্যাঁ, মজিলা ফায়ারফক্স। তারপর সাফারি, তারপর মোজাইক, ডলফিন, এগুলো আমাদের ওয়েব ব্রাউজার। এরপর সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন গুগল, তারপর পিপিলিকা, ইয়াহু, ব্রিংস, এগুলো আমাদের সার্চ ইঞ্জিন। তো এই দুটা থেকে সচরাচর এমসিকিউ আসে। এরপর আমাদের ওয়েবসাইট সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা ডাইনামিক এবং কি স্ট্যাটিক। তো ডাইনামিক ওয়েবসাইটটা কি? ডাইনামিক ওয়েবসাইটটা একটু গতিশীল। তারপর ডাইনামিক ওয়েবসাইটের সাথে ডাটাবেস কানেক্ট করা থাকে, এই জন্য লোড হইতে সময় লাগে। তো এটা বিভিন্ন সময় পরিবর্তন হয়। আর স্ট্যাটিক ওয়েবসাইটের সাথে যেহেতু ডাটাবেস কানেক্ট থাকে না, এটা দ্রুত লোড হয় এবং এটা তথ্যগুলা পরিবর্তন হয় না, মানে সবসময় সেম থাকে। তো এই আমাদের ডাইনামিক ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমরা পিএইচপি, তারপরে ASP.NET, জেএসপি, এগুলো আমরা ব্যবহার করি। এই মানে ইয়াগুলো ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করি। আর স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি? HTML, তারপর CSS, এগুলো ব্যবহার করি। এরপর আসে ওয়েবসাইট। ওয়েবসাইটের অংশ দুইটা। একটা ওয়েবসাইট অংশ দুইটা, এটা আমরা জানবো। দুইটা অংশ থাকে। আর একটা ওয়েবসাইটের এর স্ট্রাকচার চারটা। ওয়েবসাইটের স্ট্রাকচার চারটা। চারটা কি কি? যেমন হায়ারিকাল ট্রি, তারপর নেটওয়ার্ক, ওয়েব লিঙ্কড। এই যে আমরা একটা চিত্র আঁকছি, সেটা ট্রি বা হায়ারিকাল ওয়েবসাইট। তারপর নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্ট থাকবে। ওয়েব লিঙ্কড। তারপর লিনিয়ার। লিনিয়ার একটা পেজ থেকে আরেকটা পেজ, একটা পেজ থেকে একটা পেজ, এভাবে যাওয়া যায়। এরপর হাইব্রিড বা কম্বিনেশন। এগুলো তিনটার সমন্বয়ে যদি কোনো ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি হয়, তাহলে সেটাকে বলা কি কম্বিনেশন বা হাইব্রিড ওয়েবসাইট স্ট্রাকচার। তারপর ওয়েবসাইট পাবলিশিং এর ধাপ তিনটা। এই আমাদের গুরুত্বপূর্ণ তথ্য।